নমস্তে ফ্রেন্ডস। কথাটা হচ্ছিল সেকুলার হওয়া নিয়ে। মার্ক্সীয়দের কথা চিন্তা করুন। মার্ক্সীয়দের পক্ষে তো হিন্দু জাতীয়তাবাদের কথা বলা সম্ভবই নয়, সেটা কিন্তু তাদের পক্ষে থিওরিটিক্যালি অসম্ভব। তার কারণ হলো কার্ল মার্কস নিজে হিন্দু বিদ্বেষী ছিলেন। তার অজস্র লেখাপত্র আছে, আপনারা পড়বেন। কার্ল মার্কসের কিন্তু হিন্দুদের হিন্দু প্রথা, হিন্দু মন্দির, সেগুলোর প্রতি কার্ল মার্কসের ছিল একটা অসম্ভব বিদ্বেষ। তার মানে এই নয় যে কার্ল মার্কস অন্য ধর্ম পছন্দ করতেন, তা আমি বলছি না। কিন্তু কার্ল মার্কস কোনো রকম রিলিজিয়নই পছন্দ করেননি। তিনি তো রিলিজিয়নকেই তো আফিম বলেছেন, ধর্মকে আফিম বলেননি, রিলিজিয়নকে আফিম বলেছেন। তিনি কোনো রিলিজিয়নকেই পছন্দ করেননি, কিন্তু হিন্দুর যে রিলিজিয়াস প্র্যাকটিস সেগুলোকে বিশেষভাবে অপছন্দ করেছেন এবং হিন্দু প্রথাকে, হিন্দুত্বকে তিনি রিগ্রেসিভনেসের একেবারে পরাকাষ্ঠা মনে করেছেন। কার্ল মার্কস এসব বিষয়ে কান দিয়ে দেখেছেন, শুনে শুনে ওনার ধারণা তৈরি হয়েছে এবং সেগুলো একটা অন্য কলোনিয়াল একটা দ্যাট ওয়াজ এ কলোনিয়াল প্লয়। এই নিয়ে আমি আর অন্য বিষয়ান্তরে যেতে চাই না। কেন কার্ল মার্কস হিন্দুত্বকে পছন্দ করতেন না, কেন এরকম ছিলেন, সেটা একটা অন্য বিষয়, সেটার পেছনে একটা কলোনিয়াল প্লয় ছিল, কিন্তু সেই বিষয়ে আমি এখন যাচ্ছি না। কিন্তু ফলে মার্ক্সীয় রাজনীতি যারা করবেন তাদের পক্ষে তো প্রো হিন্দু হওয়া সম্ভবই নয়, কারণ কার্ল মার্কস নিজেই হিন্দু বিদ্বেষী ছিলেন। এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে মার্ক্সীয়দের পক্ষে কখনোই, তারা বলছেন যে হিন্দুত্ব নাকি সাভারকারের জন্মের 39 বছর আগে একজন বাঙালি এই বঙ্গদেশে হিন্দুত্ব কথাটার প্রবক্তা প্রথম হয়েছিলেন, চন্দ্রনাথ বসু। হিন্দুত্বের জন্ম বঙ্গদেশে, সাভারকারের জন্ম তাঁর 39 বছর পর। সুতরাং এতে হিন্দুত্ব তো আমাদের একান্ত নিজেদের ব্যাপার। কিন্তু ভীষণই দুঃখের কথা হলো এই মুহূর্তে ভারতের রাজনৈতিক পরিসরে একটা মাত্র দল, একটাই মাত্র দল, কোনো অপশন নেই। আজকে ভেবে আমি সত্যি মনে মনে ভাবি যে যদি কংগ্রেসের একটা জাতীয়তাবাদী উইং থাকতো, কংগ্রেস যদি সত্যি একটা নতুন দল গঠন করতো, কংগ্রেস ভেঙে যদি একটা হিন্দু জাতীয়তাবাদী দল তৈরি হতে তো পারতো। এখন তো ভারতের রাজনৈতিক পরিসরে অনেক হিন্দুবাদী দল থাকা দরকার, কিন্তু বাস্তব হলো নেই সেটা। যারাই রাজনীতি করছেন তারা কেউ নিজেদেরকে হিন্দু বলতে রাজি নন, এবং হিন্দু শুধু বলতে রাজি নন তাই নয়, হিন্দু নিজেদেরকে বলে তো হিন্দু পন্থাগুলোকে মেনে চলতে হবে। রাজনীতি ক্ষেত্রেও তো হিন্দু নীতি, নিয়ম নীতি অবলম্বন করতে হবে। তখন তো আপনি তুষ্টিকরণের রাজনীতি আর করতে পারবেন না, কারণ হিন্দু তো কাউকে তুষ্টিকরণ করবে না, কিন্তু সকলকে ফ্রিডম দেবে, যেটা আর্টিকেল 25 দিয়েছে, সবার প্রতি সমদৃষ্টি। আর্টিকেল 14, ইকুয়ালিটি অফ অল ইন ফ্রন্ট অফ ল, সবার। এইটা হচ্ছে হিন্দু ফিলোসফি। তো এইগুলো তো সত্যি সত্যি প্রয়োগ করতে হবে। সেই কারণে কিন্তু যারা সেকুলার বলছেন তারা এই সমস্ত হিন্দু ফিলোসফি প্রয়োগ করতে রাজি নন আসলে, সেই কারণে তারা নিজেদেরকে সেকুলার বলছেন। কিন্তু এইখানেই হচ্ছে বুদ্ধির প্রশ্ন, যে বুদ্ধিমত্তার পরিচয়টা জ্যোতি বসু দিয়েছিলেন, আজকে কিন্তু ভারতবর্ষের সেকুলারদের এবং সমস্ত মার্ক্সীয়দেরও, এমনকি যারা ধরুন সিপিএম এর সমর্থক, যারা সিপিএমকে সমর্থন করেন মনে মনে, মার্ক্সীয় রাজনীতি পছন্দ করেন, আমি জানি না এখনো সেরকম লোক কজন আছেন, তবে এইটুকুনি জানি যে সিনিয়রদের মধ্যে এখনো বেশ কিছু মানুষ আছেন যারা কিন্তু মনে মনে মার্ক্সীয়দের পছন্দ করেন এবং মার্ক্সীয়দের হয়তো ভোটও দেবেন বলে ভেবেছেন। এবার প্রশ্নটা হলো, তাদের প্রতি আমার এটাই বক্তব্য যে এখন আপনাদের সময় হলো জ্যোতি বসুর পন্থা অবলম্বন করার। জ্যোতি বসু কিন্তু সেই মার্ক্সীয় নেতা যিনি কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানের দাবিতেই কিন্তু মুখর হয়েছিলেন। পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে, এই কথা কিন্তু জ্যোতি বসুরা এবং সেই সময় কমিউনিস্ট পার্টি একদম শেষ পর্যন্ত এই দাবি, এই স্লোগান তুলেছেন। কিন্তু যখন দেখলেন যে বঙ্গ বিভাজন একেবারে
মানে অনিবার্য হয়ে উঠেছে এবং পশ্চিমবঙ্গের যারা পশ্চিমবঙ্গ অ্যাসেম্বলির সদস্যরা 75% ভোট দিচ্ছেন বঙ্গবিভাজনের এবং পশ্চিমবঙ্গের ভারতেই থেকে যাওয়ার পক্ষে, এমনকি পূর্ববঙ্গের অ্যাসেম্বলিরও 25% ভোট দিচ্ছেন বঙ্গবিভাজনের পক্ষে এবং পশ্চিমবঙ্গের ভারতে অন্তর্ভুক্তির পক্ষে। সুতরাং তখন কিন্তু জ্যোতি বসু কিন্তু সেই মুহূর্তে বুঝতে পেরে গিয়েছিলেন যে এখন কিন্তু তিনি আর পাকিস্তানের পক্ষে ভোট দিলে সেটা তার পক্ষে বিপজ্জনক, তিনি রাজনীতিই করতে পারবেন না। তখন কিন্তু জ্যোতি বসু কিন্তু বেঙ্গল অ্যাসেম্বলিতে বঙ্গ বিভাজনের পক্ষে এবং পশ্চিমবঙ্গের ভারতে অন্তর্ভুক্তির পক্ষে ভোটটা দিয়েছিলেন। কিন্তু এর আগে পর্যন্ত জ্যোতি বসু সে কথা বলেননি। তিনিও কিন্তু মানে জ্যোতি বসু বাঙালি হিন্দু হওয়া সত্ত্বেও তিনি পাকিস্তানের দাবির পক্ষে, দাবির সমর্থনে দাঁড়িয়েছিলেন এবং শেষ পর্যন্ত লড়ে গিয়েছেন। ডাইরেক্ট অ্যাকশন ডের দিনকেও তিনি সেই মিটিংয়ে উপস্থিত থেকেছেন, সমস্ত কিছু করেছেন, কিন্তু তৎসত্ত্বেও যখন শেষ পর্যন্ত ভোট দেওয়ার সময় এলো তিনি বুদ্ধিমানের মতন, এখানে কিন্তু জ্যোতি বসুর পন্থাটাই ফলো করতে হবে আজকের মার্ক্সীয়দের। জ্যোতি বসু কিন্তু এখানে সম্পূর্ণ বুদ্ধির পরিচয় দিয়েছিলেন। তাকে এখানে মানে মুক্ত কণ্ঠে প্রশংসা করতে হবে যে তখন কিন্তু তিনি আর ওই পাকিস্তানের দাবির কথা চিন্তা করেননি, কারণ তিনি বুঝতে পেরে গিয়েছিলেন যে তখন যে যদি তিনি পাকিস্তানের দাবিকে সমর্থন করেন তিনি অন্তত আর রাজনীতি করতে পারবেন না। ফলে জ্যোতি বসু অত্যন্ত বুদ্ধির পরিচয় দিয়ে তখন কিন্তু তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির পক্ষে দাঁড়ালেন এবং সত্যি সত্যি পশ্চিমবঙ্গের নেতা, পশ্চিমবঙ্গে মার্ক্সীয় রাজনীতি করলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন এবং জীবনের শেষ 10 বছর বাদ দিলে বাকিটা সময় তিনি সম্পূর্ণ প্রাসঙ্গিক থেকে গেলেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রাজনীতিতে। কিন্তু ওই সময়ের কমিউনিস্ট নেতাদের মধ্যে তিনজন কমিউনিস্ট নেতা বেঙ্গল অ্যাসেম্বলিতে ভোট দিয়েছিলেন, তার মধ্যে একজন নেতা কিন্তু ছিলেন রূপনারায়ণ রায়, যিনি কিন্তু দিনাজপুরের প্রতিনিধি ছিলেন এবং তিনি কিন্তু এমনকি ওই ভোটাভুটিতেও কিন্তু পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিলেন। কিন্তু তার কি হয়েছিল আসুন আমরা একবার দ্রুত দেখে নিই যে তিনি কিন্তু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া আনটিল 47 তিনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সদস্য ছিলেন, তারপর কমিউনিস্ট পার্টি অফ পাকিস্তান আফটার 1947 তিনি কমিউনিস্ট পার্টি অফ পাকিস্তানের সদস্য হলেন, কিন্তু অচিরেই কমিউনিস্ট পার্টি অফ পাকিস্তান ব্যান্ড হয়ে গেল। এইটাই আমি আপনাদেরকে বলতে চাইছি যে আজকে ব্যান্ড হয়ে গেল, শুধু তাই নয় তারপর তিনি হয়ে গেলেন না ব্যান্ড হয়ে কমিউনিস্ট পার্টি ব্যান্ড হলো, তৈরি হলো ন্যাশনাল আওয়ামী পার্টি। কিন্তু জীবনের শেষ দিনে 1974 সালে কি হলো, তিনি তার কিছু দুষ্কৃতী তার বাড়িতে ঢুকে পড়লো, তাকে রাত্রিবেলা ঘুম থেকে তুলে নিয়ে এলো এবং তার মাথা কেটে দিল। অর্থাৎ বিষয়টা দাঁড়ালো এটাই যে সেই যে কমিউনিস্ট নেতা রূপনারায়ণ রায়, যিনি কিন্তু তার দাবিতে অটল থাকলেন, অর্থাৎ তিনি কিন্তু তার দাবিতে, তার যে দাবি পাকিস্তানের দাবি, তাতে তিনি অটল থাকলেন এবং শেষ পর্যন্ত পাকিস্তানকেই ভোট দিলেন, কিন্তু নিজের জীবনটা কিভাবে হারালেন। আর কোনোদিন কিন্তু তার কিন্তু এমনকি মানে পূর্ব পাকিস্তানের রাজনীতিতে তিনি কিন্তু জ্যোতি বসু পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা হতে পারলেন, রূপনারায়ণ রায় কি পূর্ববঙ্গের রাজনীতিতে তা হতে পারলেন? পূর্ব পাকিস্তানের রাজনীতিতে তার ধারে পাশেও যেতে পারলেন না। তার কারণ তিনি কিন্তু সময় মতো বুদ্ধিমত্তার পরিচয়টা দেননি। ফলে এখন আজ এই সময়ে কিন্তু সময় যখন সমস্ত মার্ক্সীয়দের, সমস্ত যারা নিজেদেরকে সেকুলার বলেন, তাদের কিন্তু এই মুহূর্তটা হলো হিন্দু পরিচয়টাকে আপহোল্ড করে ভোটটাকে হিন্দু পরিচয়ের ভিত্তিতে এক জায়গায় একত্রিত করার সময়, যাতে করে আপনাদের হাত থেকে মার্ক্সীয় এবং সেকুলার রাজনীতি করার স্কোপটা চিরকালের জন্য বেরিয়ে না যায়। আপনাদের স্কোপটাই যাতে চিরকাল, জ্যোতি বসু সেদিনকে পাকিস্তানের পক্ষে ভোট দিতেন, আজকে কিন্তু জ্যোতি বসুর নামই কেউ জানতো না। যেমন আমরা রূপনারায়ণ রায়ের নাম জানি না, প্রায় ভুলেই গেছি ভদ্রলোককে, কিন্তু তিনি কিন্তু কথায় এবং কাজে একই ছিলেন।
জ্যোতি বসুরই কিন্তু বরঞ্চ কথা এবং কাজে বিভেদ হয়ে গিয়েছিল, কিন্তু আমি বলবো রিয়েল পলিটিক পার্সপেক্টিভ থেকে দেখলে জ্যোতি বসুই উচিত কাজ করেছিলেন। শেষ মুহূর্তে তিনি কিন্তু বঙ্গবিভাজন এবং ভারত ভুক্তির পক্ষে ভোট দিলেন, পাকিস্তানের পক্ষে গেলেন না। তার ফলেই কিন্তু তিনি পশ্চিমবঙ্গকেও বাঁচাতে পারলেন, নিজের রাজনৈতিক ক্যারিয়ারকেও বাঁচাতে পারলেন। সিমিলারলি সমস্ত মার্ক্সীয়রা, সমস্ত সিপিএম এর লোকেরা, যারা যারা মনে মনে সিপিএম কে ভালোবাসেন, এই ভোটটা কিন্তু সিপিএম কে দেওয়ার ভোট নয়। এই ভোটটা কিন্তু আপনারা একটা জায়গায় এক কাট্টা হয়ে, এবং সেটাও সেই হিন্দু পরিচয়ের ভিত্তিতে এক কাট্টা হয়ে এক জায়গায় ভোটটা দিতে হবে, যাতে করে পরবর্তীকালে আপনারা মার্ক্সীয় রাজনীতিটা কন্টিনিউ করতে পারেন, যাতে করে রূপনারায়ণ রায়ের মতন অবস্থাটা না হয়। কারণ ক্ষমতার পরিসরটা যদি, রাজনৈতিক পরিসরটা যদি হিন্দু পরিচয়ধারীদের হাত থেকে বেরিয়ে ইসলামীয় পরিচয়ধারীদের হাতে বেরিয়ে চলে যায়, তখন কিন্তু আপনারা আর নিজেদের সেকুলার বলতে পারবেন না। তখন বাধ্য হয়েই আপনাদেরকে কিন্তু অন্য নিজের যে ধর্মপন্থর যে পরিচয়টা, পন্থ পরিচয়, যেটা এখন হিন্দু থাকলে কিন্তু না দিলেও চলে, বলা যায় সেকুলার। কারণ যে হিন্দু সেই সবচাইতে বেশি ফ্লেক্সিবল। সে হিন্দু বলতে পারে নিজেকে, নাস্তিক বলতে পারে, আস্তিক বলতে পারে, সেকুলার বলতে পারে, যা খুশি বলেও সে কিন্তু হিন্দু থাকতে পারে। এই ফ্লেক্সিবিলিটি অন্য কেউ দেয় না। সুতরাং আপনি নিজেকে সেকুলার বলতে পারবেন একমাত্র হিন্দু থাকলেই পারবেন। সুতরাং রাজনৈতিক ক্ষমতা যাতে হিন্দুর হাতের বাইরে না বেরিয়ে চলে যায়, সেই কারণে যাতে আপনি চিরকাল নিজেকে সেকুলার বলে যেতে পারেন। কারণ রাজনৈতিক পরিসরটা হিন্দুর হাতের বাইরে বেরিয়ে অন্য কারোর হাতে চলে গেলেই কিন্তু আপনারা নিজেকে সেকুলার বলবার কোনো স্কোপই থাকবে না। আপনাকে তখন নিজের পন্থ পরিচয়টা বাধ্য হয়েই দিতে হবে, এবং শুধু দিতে হবে তাই নয়, সেটাকে সেই অনুযায়ী চলতে হবে আপনাকে। আপনার কোনো ফ্রিডম থাকবে না, কোনো ফ্লেক্সিবিলিটি থাকবে না, যেটা হিন্দুর আছে। আজকে আমি যখন সোমবার দিন পুজো করি তখন আমার কপালে তিলক থাকে। আমি আজকে পুজোও করিনি, আমার কপালে তিলকও নেই। আমি আজকে সালোয়ার কামিজ পরে থাকবো, কালকে জিন্স পরে থাকবো, পরশু দিন বিয়ে বাড়ি যাবো, শাড়ি পরে চলে যাব। আমার এই ফ্রিডম আছে, কিন্তু আমি কখনোই এমন কোনো দিকে স্টেপ ইন করবো না যাতে এই ফ্রিডমটা আমার চলে যায়। সুতরাং আজকে মার্ক্সীয়রা, আজকে সেকুলাররা জ্যোতি বসুকে ফলো করুন, জ্যোতি বসুর পন্থা ফলো করুন, তার বুদ্ধিমত্তা ফলো করুন, করে এবারের ভোটটা যাতে করে আপনারা মার্ক্সীয় রাজনীতি করতে পারেন, যাতে করে আপনারা সেকুলার রাজনীতি করতে পারেন। সেই কারণে কিন্তু এবারের ভোটটা হিন্দু পরিচয়ের ভিত্তিতে একটি জায়গায় একত্রিত করতে হবে। এটাই বুদ্ধির পরিচয়, এটাই রিয়েল পলিটিক বুদ্ধি। আপনাদের চুজ করতে হবে আপনারা জ্যোতি বসু হবেন না রূপনারায়ণ রায় হবেন। ধন্যবাদ।